ছেড়ে দাও ভাই, আমি অবস্থা যাত্রা করি, ছেড়ে দাও। হারামজাদা পাজি মদ খেলে চোখে কানে দেখতে পাও না? আমার মারিয়ানা দূর বেড়ার ছেলে তো কাম হয়ে গেছে। তোর মাতৃমিতে বার করছি। কাম একবার হয়ে গেছে, তোমার ভালো লাগবে কেন? দূর বেটা পাজি। হয়ে গেছে বাবা, এখন আর কিছু দেবো। হ্যাঁ, এখন তোমার সন্দেশ কিনে দি। কেন বাবা জিনিসগুলো নষ্ট করবে? মদের বুকে কোনো সারা সন্দেশ খেতে পারে না। হারামজাদা বেটারা বসে বসে মদ মারবেন আর লোকের সর্বনাশ করবেন। আরে আমরা তো মদ মারি, আপনি তো মাতাল মারেন। মদ খেয়ে উচ্ছলে যেতে চাইছা একই আর 5 জন ভক্ত লোকের পরিবার বাড়িতে এসছে, তুই বেটা মেয়ের সাথে বাড়ির ভেতরে গিয়ে বউদের বাড়ি এলি। সম্পূর্ণ মিথ্যা কথা। আপনাকে কে বলেছে? অদল বলেছে। অটল, তোমার মান তুমি নিয়ে এলে বাবা, এখন আমার ঘরে ফেলে দিচ্ছ। আমি কিছু জানি না মহাশয়, আমি কি এমন কাজ করতে পারি? তবে কে করেছে? 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 সময় সময় সভ্যতার সহিত সভ্যতার সহিত বিদ্যাভাবের উদ্ভব হলে বিদ্যাভাবের উদ্ভব হলে বিড়ম্বনার জন্ম হয়। বিড়ম্বনার জন্ম হয়। রামবাবু, রামবাবু, চেপে যাও বাবা, চেপে যাও বাবা। let bygones be bygones. Let bygones be bygones. Let bygones be bygones. Let bygones be bygones. আমি নিমচাঁদ দত্ত, দীনবন্ধু মিত্র বিরচিত শতবার একাদশী নাটকের অন্যতম প্রধান চরিত্র। আজ থেকে 150 বছর আগে, অর্থাৎ 1868 সালের সপ্তমীর রাত্রে বাগবাজারের প্রাণকৃষ্ণ হলদারের বাড়িতে এই নাটক প্রথমবার অভিনীত হয়। শখের থিয়েটারের দল বাগবাজার অ্যামেচার থিয়েটারের এটাই ছিল প্রথম অভিনয়। বাবা, যে সে লোকেরা ছিলেন না সেই দলে। নগেন বাণিজ্যে, গিরিশ ঘোষ, অর্ধেন্দ্র মুস্তাফি, রাধা মাধব কর, কত নাম বলবো। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। এই থিয়েটারই পরবর্তীকালে শ্যামবাজার নাট্য সমাজ এবং আরো পরে বাংলার সর্বপ্রথম সাধারণ রঙ্গালয় অর্থাৎ ন্যাশনাল থিয়েটার নামে প্রসিদ্ধ হয়। ইতিহাসের কচকচিতে আমি নিজে যদি খুব একটা বিশ্বাসী নই, তবুও খেয়ে ধরানোর স্বার্থে 2-4টে কথা বলতেই হবে। আজ থেকে 150 বছর আগে, না সঠিকভাবে বলতে গেলে 152 বছর, কারণ শতবার একাদশী নাটকটি 1866 সালের শেষের দিকে প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়। এই 152 বছর ধরে মোটামুটি আমি অনেকটা সময় ওই ছাপার অক্ষরেই আটকে আছি। সেই আমলে গিরিশচন্দ্র বা পরবর্তীকালে শিশির ভাদুরী অব্দি আমাকে নিয়মিতভাবে কিছু অভিনয় করা হলেও আধুনিক বাংলা থিয়েটার অর্থাৎ গ্রুপ থিয়েটারে অলিন্ডে আমার আনাগোনা অত্যন্ত সীমিত। 70-এর দশকে সুশান্ত বন্দ্যোপাধ্যায় এবং 80-র দশকের শেষের দিকে নীলকণ্ঠ সেনগুপ্তর নাট্য প্রযোজনার পর আমাকে উল্লেখযোগ্যভাবে জেগে উঠতে আপনারা কেউ দেখেন। অথচ এর মধ্যে শেখ কবির মানে শেক্সপিয়ার মহাশয়কে নিয়ে হাজার রকমের তাওয়াতে শেখা হয়েছে, আজও হয়ে চলেছে নিরন্তর। কিন্তু দীনবন্ধুর এই নাটক, যার শ্রেষ্ঠত্ব বারবার স্বীকার করেছেন উৎপল দত্ত থেকে সত্যজিৎ রায়ের মতো গুণী ব্যক্তিত্বরা, সেই নাটক পড়ে থেকেছে অনাদর। যাকে ওই যে লেট বাইগনস বি বাইগনস, এই 150 বছরে সমাজের চাকা তো কম ঘুরতে দেখলাম না মশাই, কিন্তু এক বিন্দু কি এগিয়েছি আমরা? যে সভ্যতার বড়াই করে চলেছে দিনের পর দিন, তারই ঠাস বুনোটের ফাঁকে জন্ম নিচ্ছে
বিদ্যাভাব বা অশিক্ষার কুম্ভকার। আর তাই বিড়ম্বনার জন্ম যে অনিবার্য। আপনারা নিশ্চয়ই নাটকটির মূলে ঢোকার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আর বিলম্ব না করে আপনাদের প্রথমে নিয়ে যাই ১১.৫ বছর আগের এক সন্ধ্যায়। তখন কলকাতায় বাবুদের রমরমা। হ্যাঁ, সেই বাবুরা হুতমের নকশায় তাদের কালী সিংহী এক প্রকার ন্যাংট করে ছেড়েছেন, সেই তাদের কথাই বলছি। কথিত আছে এরা প্রায় মাতৃগর্ভ থেকেই মদিরাসক্ত। জন্মাবধি মানুষ হয়েছে ঝি চাকরের হাতে। চরিত্র গুণে বয়ঃসন্ধি কাল থেকেই অন্দরমহলে প্রবেশাধিকারহীন। পিতৃপুরুষের অগাধ সম্পত্তির মালিক, আর তাই যৌবনে রক্ষিতাকে রক্ষা করা ও মশায় পোষা ব্যতীত অন্য কোনো কর্মে এদের বিশেষ প্রবৃত্তি নেই। এরা পেঁচার জাত ভাই। রাত্রিকালেই এদের বিচরণ, বেলা গড়িয়ে ঘুম থেকে ওঠা। এই বাবুরা গোধূলির আলোয় কবুতরবাজি বা মুরগি লড়াইয়ের পালা শেষ করে আধার নামার সাথে সাথে নেমে পড়ত শহর শাসন করতে। ঘর ঘর করে খুলে যেত বাড়ির সিং দরজা। তীব্র বেগে চারদিকে ধুলোয় ধূসরিত করে ঘোড়ার গাড়ি ছুটিয়ে এরা রোজ সন্ধ্যায় বেরিয়ে পড়ত শহরের উপকণ্ঠে নিজেদের বাগান বাড়ির উদ্দেশ্যে। সেখানে তখন মজলিসের আয়োজন করে রেখেছে মোসাহেবরা। স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে। ফুলকুড়েরা ফুলকুড়েরা ভালোবাসা ঢেলে দিয়েছে, ফুলকুড়েরা ভালোবাসা ঢেলে দিয়েছে। স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে। নয়নে নয়নে ভাষা সরল প্রেমে প্রেম পিয়াসা, পিয়াসা পিয়াসা পিয়াসা। নয়নে নয়নে ভাষা সরল প্রেমে সুখ সোহাগে সুখের সাগর, আর সুখ সোহাগে সুখের সাগর উথলে উঠেছে। স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে। ফুলকুড়েরা ফুলকুড়েরা ভালোবাসা ঢেলে দিয়েছে, ফুলকুড়েরা ভালোবাসা ঢেলে দিয়েছে। স্বর্গ থেকে সোনার
খায় না। তাই সুরাপান নিবারিণী সভা হচ্ছে কি? Creating a concourse of hypocrites. না হে না, এ সভায় দেশের অনেক মঙ্গল হয়েছে, মদ খাওয়া অনেক কমেছে, প্রকাশ্য রূপে খাওয়া কমছে, গোপনে খাওয়া বাড়ছে। আমার সংস্কার হয়ে পড়েছে, এখন ছাড়া দুষ্কর। নইলে আমি ওই সভায় নাম লিখকে মদ ছাড়তে। মদ খেলেই যে রোগ জন্মিবে এমন কিছু বিধান শাস্ত্রে লেখা থাকে। যদি জন্মায় তাহলে কি যে মহাত্মাকে একবার সহায় করলেন, যে মহাত্মার অনুকূলতায় জাতি ভেদ উঠতে দিলেন, নাতি সোনার বেনে কামার কুমোরকে নিয়ে এক আসনে আহার করলেন, যে মহাত্মার কোন প্রভাবে বন্ধু বঞ্চে একত্রিত হয়ে বিমলানন্দ অনুভব করলেন, সেই মহাত্মাকে বিনশ্বর শরীরের অসুস্থতা হেতু পরিত্যাগ করব। পীরের অনুরোধে মদ ছাড়া হলো কাপুরুষের কাজ, কৃতজ্ঞতার পরাকাষ্ঠা। শরীর অসুস্থ হোক বা কল্যায় যান, মন কেন স্পর্শ করতে পারে না? মদের বিচ্ছেদে মনকে কেন কবিত করব? The mind and spirit remains invincible and vigor soon returns. আমি তো কাজের বার রয়েছি, আমি আমার জন্য বলি না হে, দেশের মঙ্গলের জন্য বলি। Charity begins at home. ওই সুরাপান নিবারিণী সভা যদি তলায় নিপাত না যায় তাহলে আমার বাড়ি অমঙ্গল। বড় মানুষের ছেলে বেটারা সবাইকে কি করে সভ্য হবে, আর আমি ধেনু খেমো। এক বেটা বড় মানুষের ছেলে মদ ধরলে দ্বাদশটি মাতার প্রতিপালক হয়। তুমি যা বলো তা বলো, আমার বিবেচনায় এই সুরাপান নিবারিণী সভাটি অতি উপযুক্ত সময় সংস্থাপিত হয়েছে। এই সভাটি না হলে অসংখ্য যুবক সুরাপানে প্রবৃত্ত হয়ে অকালে মৃত্যুগ্রাসে পতিত হতো। রোগের ভয়ে মদ না খাওয়া অথবা ধরে ছেড়ে দেওয়া অতি ভীরুতার করো। টু বি উইক ইজ মিজারেবল, ডুইং আ সাফারিং। তোমার সঙ্গে সভাপতি গুড়ার পরিচয় আছে? আছে। তাকে বলে পাঠাও পরিণয় নিবারিণী নামে একটি শাখা সভা স্থাপন করতে। পরিণয় হ্যাঁ, পরিণয় মানে বিবাহ। হ্যাঁ, বিবাহ। ওই বিবাহটাই মানে সমাজের সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, তুমি ঠাট্টা করো আর যা করো, আমি এ সবার কখনো নিন্দা করব না। দেখো দেখি বাবা, আসপত্তার কথা দেখো দেখি। মদ খেয়ে পীড়া হবে বলে মদ ত্যাগ করতে হবে? আরে পীড়া হয়, প্রতিকার কর। মেডিকেল সায়েন্স রয়েছে কি জন্য? পীড়া আরাম করে আবার খা, বিচ্ছেদ মিলনের সুখ পাবি। হ্যাঁ, রিচ দ্য ট্রেজার, সুইট দ্য প্লেজার, সুইট ইজ প্লেজার অফ দ্য পেইন। তুই দেখিস আমি তোরাই গিয়ে ওই সভায় নাম লেখাবো। বাবা, ব্র্যান্ডির মাটিতে নাচওয়ালে তোমার ক্ষুধা হয়, তুমি নাম লেখালে না, তোমাকে এই 3.5 ঘুমে মৌরসি বাট্টা দিতে হবে। এসো এসো আমার মাখন লাল মোদের গোপাল, এসো এসো এসো। এটা খুব খেয়েছে বুঝি? না, কেবল গৌরচন্দ্রিকা ভেজেছি না। বল, বল আরম্ভ করি। অ্যাকসেপ্ট নাও। আমি মদ খাবো না, সকলেই বলে একবার ধরলে আর ছাড়া যায় না। আমি সেদিন তোমাদের অনুরোধ একটুখানি খেয়েছিলেন, তাতে আমার হেডেক হয়েছিল। তোমার হেপাটাইটিস 2 হয়, এই কেন কেন অনেক পোটাটো দিতে। এই পটলকে একটু ওই সাজবেন না। আমি তাও খেতে পারবো না। তুমি কি ওই সবার প্রতিজ্ঞাপত্রে বাঁধে আছে, ওখানে তুমি সই করেছো? সই করি আর না করি, আমি মদ খাবো না। তো বাবা খাবে? আমার বাবা পরম ধার্মিক, প্রত্যহ শিব পুজো করেন। হ্যাঁ, তাই আমার গণেশের জন্ম হয়েছে। বাবা ইলে বেলা লোকি বাবা ইলে বেলা তুমি বাবু খাবো। খাও, আরে একটু খেতে দোষ কি? তুমি তো মোটা হচ্ছ না। আরে বাবু, মোডারেটলি খাওয়ায় কোনো অপকার করে না। মানে অমর করা বলতো না। কি বললে, প্রাণটা জুড়িয়ে গেল। না না না, খাও 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 খাও, হ্যাঁ খাও, কিচ্ছু হবে না, তো হ্যাঁ খাও। good. না, আমি কিন্তু আর খাবো না। কাঞ্চনকে তুমি কি রেখেছো? বেটি 300 টাকা মাসহারা ছাড়। তুচ্ছ কথা। তোমার বাপ যা বিষয় করেছে, আমার বিষয় আমার থাকলে আমি কাঞ্চনের গর্ভধারীকে রাখি। এই কাঞ্চন আজ আসবে। কথা আছে। তবে মঙ্গলাচরণ করি। অর্ডার, শক্তির সম্ভাষণ বুঝি আয়োজন করো। এবারে তুমি একটু শ্যাম্পেনি। নকুলবাবু চুপ করে রইলেন যে, উনি কি মদ ত্যাগ করেছেন নাকি? আরে বাবু, আমাদের উদর সমুদ্র বিশেষ। এক খরা খাললেও পারে না, এক খরা তুললেও কমে না। খাও 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 খাও। উনি চান? হ্যাঁ,
তোর পায়ে পড়ি, আমায় আর দিস নে। বাবা যদি জানতে পারেন আমি মদ খেয়েছি, তিনি গলায় ধরে দেবেন। তুমি নকুল বাবুর অনুরোধে খেতে পারলে, আর আমার অনুরোধে খেতে পারো? আমি তো শতাতবা। তুই যদি এক গ্লাস না খাস না, তাহলে আমি গলায় ধরে দেবো, তো পিতৃহত্যার পাতক হবে। মাইরি ভাই, মদে আমার বড় ভয়, আমি আর খাবো না। খাবি না? পেরামারি কাজ কি? না খাবি না? না। যাবে এক গ্লাসে। তোর মুখ থেকে প্রায়শ্চিত্ত করতে হয়। শহীদ ধর্ম অর্থ কাম মোক্ষ বৈরী নব্যবঙ্গ বৃন্দ ধ্বংস দায়িনী সত্যি কুঞ্জ চিত্ত দুঃখ দায়িনী নাস্তি ধর্ম নাস্তি কর্ম পাপিনী কৃষ্ণ জীব দুষ্ট কাল সাপিনী জাদবদনের মত দেবে না কেন? অনুকূল বাবু, দেখো দেখি বিবেকানন্দ আমায় বিরক্ত করে। মাইরি, এই জন্য আমি আসিনি। খাও না একটু। তুই ভারী পাজি। যাদের কাছে এসেছি তারা কিছু বলছে না। তোর বাপ কত ন্যাকড়ায় কাজ কি? ধর বেটি কমবে। এই, হ্যাঁ। তুই আমায় বেটি বেটি করিস না বলছি। ও হ্যাঁ, সম্পর্ক বিরুদ্ধ হয়েছে তো। কাঞ্চু, এই অটল বাবুকে দেখতে পাচ্ছ? অটল বাবু আমার প্রতি বড় নির্দয়। উনি সবদিন বাড়ি, একদিন যান। উনি বড় মানুষ, আমরা গরিব। আমাদের বাড়িতে উনি গেলে ওর পানির খবর হয়। আমরা নাচতে জানি নে, গাইতে জানি নে, কথা কইতে জানি নে, কিসে ওরা মনোরঞ্জন করবো? আমি যে কাল গেছিলে, সে তো চকিতে নেয়। শালি, আমার সঙ্গে কথা কইলে যেন হাঁড়ি চাচা ডাকতে লাগে। আর আমি কথা কইছি দেখো, যেন সেতার বাজছে। অটো, এই কাঞ্চনের সঙ্গে একটু সম্ভাষণ করো। কাঞ্চন, তুমি ভালো আছো? তুই বড় বকেশ্বর, তোকে একটু মত দিতে বলেছে। ও, তা আমি বুঝতে পারিনি। তুমি আগে খাও। তুমি প্রসাদ করে দাও। বাবু কেমন? একটু খাই, তা নইলে কাঞ্চনের বড় অপমান হয়। তুই বেটা পাজি ধাড়ি, তখন পিতৃ আজ্ঞা লঙ্ঘন করলি, আর এখন অনায়াসে বেশ্যার উচ্ছিষ্ট কেন? তোর সঙ্গে যদি আমি কথা কই না, তাহলে এই কাঞ্চন, এই কাঞ্চন যেন আমার মা। না 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 না, অফার করলে না খেলে কত বড় অপমান, পঞ্চত কিছু বোঝে না। পাজি চাষা কেন বেরোস? দেখ ভাই, তোর অনুরোধে একটু খাচ্ছি। আমার নেওয়া অনুরোধ, এই গ্লাসটি খাও দেখি। দেখো ভাই, সব খেয়েছি। উত্তম ভালো। আমার মাথাটা ঝুনু করছে। ও মা, তাই নাকি? রসো, আমি তোমার মাথায় একটু গোলাপ জল দিয়ে দিই। দেখো বাবা, ওই গঙ্গা যমুনা একত্র হয়ে যেন এলাহাবাদ না হয়ে পড়ে। দূর টাকরা। অটো, এই রাখো তোমার মাথা। আগে মত- তোমার বলি ওই কাঞ্চনের গান শুনেছো? আরে কাঞ্চনের গান শুনেছি? দিলদার হয়ে যাবে। দিলদার হয়ে যাবে, দিলদার। কাঞ্চন, ওই সেই গানটি একবার করো না ভাই। সেই গানটি? নকুল বাবু, কোনটে? এই কোনটা? ওই যে সরোজ কানন। ও সরোজ কানন। দাও দাও। তা বাবু, হ্যাঁ। আসল না জমালে কি গান জমে? না, আসলে জমালে গান জমে না। আসল হয়, অত হয় না। এনে, তোর গেলাস ধর, নকুল বাবু, তোমার গেলাস ধরো। শ্যাম্পেনই হয়ে যাক। চলো, চলো।
বাহ। সরজ কাননে যাই চলো সজনী সবে সরজ কাননে যাই চলো সজনী সবে সরজ কাননে যাই সুশীতল সমীরণে সুশীতল সমীরণে জীবন জুড়াই চলো সজনী সবে সরজ কাননে যাই চলো সজনী সবে সরজ কাননে যাই সরজ কাননে যাই চলো সজনী সবে সরজ কাননে যাই বাড়ি প্রফুল্ল হয়েছে। বেশ খেয়েছো বিরিয়ানি, বেশ খেয়েছো, বেশ খেয়েছো। ব্র্যান্ডি খাও না, আমি স্পিরিট খাও না। শ্যাম্পেন খেয়েছো অ্যাসিডিটি হবে ব্র্যান্ডি খাও অ্যাসিডিটি আত্মকৃত হয়ে যাবে এখন আমার প্রাণ সুখ সাগরে সাঁতার দিচ্ছে। তাই এখন আমায় যা দেবে আমি তাই খাও। that's like a good এই boss আমার খুব ইচ্ছে করছে কি রে? কাঞ্চনের সঙ্গে একবার নাচি। নাচবি চলো আমি একটু বাগানে বেড়াইতে নাচবি তো হ্যাঁ। হ্যাঁ কিছু বলছো তো চলো নাচ। সরজ কাননে যাই চল। গেল কোথায়? হ্যাঁ, to do a thing which no one can do for her. আমি তাকে ধরে নিয়েছি। কাঞ্চন এই কুয়োটা শীঘ্র খারাপ হবে। কিছু বলো কিছু বলো। ওর বাপ অনেককে সর্বনাশ করে বিষয়গুলো করেছিল টাকাগুলো একটু সৎকর্মে ব্যয় করো। তুমি দেখবে আর কয়েকদিনের মধ্যে অটল একেবারে টোটো করছে।
শাসন হ্যাঁ শাসন নাই। কি করে শাসন করি? একটি বই ছেলে নাই, টাকা না দিলে জলে ঝাঁপ দিতে যায়, চিলের চাপ থেকে হাত পা ছেড়ে দেয়। আমারও ছেলে হলে তাকে সঙ্গে আচরণ ভাবতো। সে বেশামাগিটা বগিতে করে ঘরের মাঠে বেরিয়ে বেড়ায়। তোমার প্যানের দৌড়াতে ভাই আমি আরো ভেক হয়েছি। ছেলেকে শাসিত করলে তিনি আহার নিদ্রা ত্যাগ করেন, আর তারই বা অপরাধ দিয়ে কি যে সুবোধ সন্তান অনায়াসে আত্মহত্যা করতে পারে? কাজে ছেলেরে কিছু বলতে দেয় না। আমার মতে ওর হাতে এক পয়সাও দেওয়া নয়, ওকে ওকে বাড়ির পার হতে দেওয়া নয়। আরে টাকা কি আমি দিই? কিন্নি দেয়। সেদিন জানো কিন্নির বাক্সটা জোর করে খুলে 10,000 টাকা কোম্পানির কাগজ দিয়ে চলে গেছে। তোমাকে ভাই আমার একটু উপকার করতে হবে। ওকে তোমার হৌসে নিয়ে গিয়ে হৌসের কাজকর্ম শেখাতে হবে, আর ওই রাতের বেলা তোমার কাছে এসে লেখাপড়া শিখবে। আমার মন বলছে জানো ও তোমার কাছে যা আশা করলেই শুধরে যাবে। এখন আমি না আসতে বলেছি। আমি আমি তাকে শোধরাবো না, এ আমায় বিগড়াবে তা নিশ্চিত করে বলা যায় না। গুড মর্নিং। আপনি নাকি আমায় ডেকেছেন? আমি শীঘ্রই যাব। দেখো অটল, তুমি একজন সদ্বংশজাত ভদ্র সন্তান, অদূর ঐশ্বর্যের অধিকার। আর উচিত নয় কতগুলোই সদাচার ভ্রষ্ট মাতালের সঙ্গে সহবাস কর। বাবা যদি লাগিয়েছেন না, তোমার বাবার লাগাতে হবে কেন? দেশ শুদ্ধ লোক তোমার নিন্দে করছে, তুমি ওই ধর্মকর্ম করলে এডুকেশন মেম্বার হবে, রানারি ম্যাজিস্ট্রেট হবে, লেফটেন্যান্ট গভর্নরের কাউন্সিলের মেম্বার হবে, দেশের উন্নতির কাজ করবে, দুঃখীদের প্রতিপালন করবে, আর কি করবে? তোমার কি উচিত ওই বেশ্যালয়ে পড়ে মদ খাওয়া? বাবা যদি এখানে না থাকতেন আমি আচ্ছা জবাব দিতাম। আচ্ছা বাদ দিয়ে কাজ দে। বকুলবাবু যে উপদেশ দেন তাই তুমি গ্রহণ কর। আচ্ছা তুমি তো বাবা অবুঝ নও, লেখাপড়া শিখেছো, বড় হয়েছে, তোমার কি হয়ে যাবে? ওগুলো ভালো লাগায়? কোনগুলো? তাই ভেঙে বলো না, তারপর জবাব দিতে পারি ভালো, না হয় মানে উঠে যাবো। তোমাকে অসৎসঙ্গ ছেড়ে দিত। আমি কার সঙ্গে অসৎসঙ্গ করছি একটা দেখে দাও, আমি এখনই তাকে ত্যাগ করছি। তোমার তো সকলেই অসৎসঙ্গ। মন্দেশ্বর হাইকোর্টেরও কি সে বাড়ি মন্দ লোক, নিমচা যে ইংরেজি জানে তোমাকে জলে গুলে খেয়ে ফেলতে পারি। তারা না অত্যন্ত মদ খায়। তুমি মদ খাও না? বিশ্বনাথ রাদিত্য করে তোমার খাতা ধরে দিতে পারি। কেন বাবার সঙ্গে বলতে বুঝি লজ্জা হয়? আমি যখন মদ খেতে আমি কারণ ভয় খেতেন না। বাবার বাড়ি সবার প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে মদ আমি একেবারে ছেড়ে দিই। মদ সমাধির পক্ষে অতি অনিষ্টক, সেই বিবেচনায় আমি মদ ত্যাগ করেছি। অনেক খরচ পড়ে বলে ত্যাগ করেছি। হ্যাঁ না, তা করলে টাকা কারণে মনে অপব্যয় না করি। সৎকার যে ব্যয় করলে লোকালেরও ভালো, পরকালেরও ভালো। আমার আর কি কি দোষ? গুলো বললেন যে চটপট করে বলে ফেলুন, আমি বিদায় হই। তোমাকে ওই সুরাপান নিবারণী সবার সভ্য হতে হবে। নো 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 নো, নিমচাঁদ বলেছে পরিণয় নিবারণী সভা না স্থাপন করলে কোনো ভদ্র সন্তান সুরাপান নিবারণী সবার সভ্য হবে না। ওই পাঁচি ব্যাটার কথা তুমি ছেড়ে দাও। তোমার উচিত ওই সবাই নাম লেখান। আমার উচিত নয়। কেন? কারণ কারণ আমার টাকার কমি নাই, আমার শ্যাম্পেন কেনার ক্ষমতা আছে। যাদের টাকা নয়, যারা জেনো খেয়ে পড়ে, তারা কি নাম লেখাক? তোমাকে অবশ্যই নাম লেখাতে হবে। তাহলে কিন্তু আমি ডেঙ্গু সবাইও নাম লেখাবো। তাহলে কাজ
গোকুল বাবু ধরে বেঁধে পিড়ি আর ঘষে মেজে রূপ কখনোই হয় না। নি তোমার পিতা রাষ্ট্র মুখে এরূপ কথা বলে কি? তিলটি পড়লে তালটি পড়ে ঘাটালি বলতে হয়। তোমাকে বকুল বাবুর হৌসে যেতে হবে। আমি তো রোজই সেদিকেই যাই। তোমাকে প্রত্যহ রোজ সকাল 10টায় আমার হোমসে যেতে হবে। আমি তোমাকে হোমসের কাজ শেখাবো। রোজ? হ্যাঁ রোজ। রোজ? হ্যাঁ রোজ। রোজ রোজ আমি যেতে পারবো না, যেদিন অবসর পাবো সেদিন যাবো। তোর আবার অবসর কি রে? আচ্ছা তোর জ্বালায় কি আমি আত্মহত্যা করবো? এই উনি নাকে কানে। দেখ অটল, দেখ বকুল বাবু যা উপদেশ দেন তা যদি না শুনিস আমি সত্যি সত্যি গলায় দড়ি দেবো। মায়ের ডাক পেয়েছে। দাও, এরাতে ছাড়তে কো। দেখবে বকুল বাবু ওনার কথা দেখলে হয়তো তুই বল না আমি বলি। মার করছো, মার কাছে বলে দেবো না, তখন মজা ঠিক কে পাবে। এটা কে রে? আমি তোর পিতা, পিতা পরম গুরু, পিতার প্রতি এই উত্তর। পরশুরাম পিতার আজ্ঞায় মাতার মস্তক ছেদন করেছিলেন। বড় কাজ করেছি। এই তোমার কথাগুলি না অতি কর্কশ। বিন্দু মাত্র সহৃদয়তা নাই। এই সকালে কুৎসিত দলে থাকার ফল। উচ্চ যত ত্যাগ করেছেন, আর কি কি করতে হবে তা বলুন। তোমাকে ওই বেশ্যাবেটিকে ত্যাগ করতে হবে। কি রসের কথা হয় না বললি রে, শুনি অঙ্গ শীতল হয়ে গেল। কাল আমি 10,000 টাকা ভেঙে তার গহনা কিনে দিলেন, ঘর সাজিয়ে দিলেন, আর আজ আমি তাকে ছেড়ে দিই আর তুমি কি ভর্তি হন? ওরে আজ করে নি বেটা, কারে কি বলিস? উনি যে তোর শ্বশুর হন। আচ্ছা আমি কোথায় যাবো বলতে পারিস তোর চালাক? শোন, গোকুল বাবু যা বলছে তাই তুই শোন। উনি মন্দ কি বলছেন? উনি বলছেন বেশ্যা রাখা ঠিক নয়, লোকে নিন্দে করবে, তাই 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 ছেড়ে দিতে বলেছে। বেশ্যা রাখা লোক ধর্ম বিরুদ্ধ, বিশেষত যাদের স্ত্রী আছে তারা যদি বেশ্যা রাখে তারা নিতান্তই নরাধ পাষাণৃত স্ত্রী হত্যা পেত কি? তাই তোমায় বলবো কি, সেই মাগিকে মাসে মাসে 300 টাকা করে মাসোহারা দিতে হয়। সে টাকা তুমি দাও না আমার মা দেয়? তোমার মা দেয়, তোমার মা দেয়, তোমার মা পপাতি করে এনে দেয় শালা। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র বললেন, ত্যায্য পুত্র বললেন। তোমাকে তেজপুত্র হতে হবে। ওরা কিছু নয়, মার কাছে গেলেই আবার সঞ্চল হয়ে যাবে, আবার আমার কথা আদর করবে। তোমার মাই তাহলে তোমার মাথা খাচ্ছেন। আমি চাই মহাশয়, আমায় আবার কাঞ্চনকে নিয়ে রামলীলা দেখতে যেতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, অন্দরমূলে দুঃখ কষ্ট সব ফুটে উঠেছে দিনুবাবুর লেখায়। আর যখন টিভিতে ননদবাদের ঝগড়া বা ছেলে নিয়ে মায়ের আদিক্যতার ছবি দেখি, তখন ভাবলে অবাক লাগে। 150 বছর আগে একটা বেটা ছেলে, যাকে কিনা
তিনি কি করে এত সহজে লিখে গেলেন অন্দর মহলের চিকের আড়ালে লুকিয়ে থাকা কান্নাগুলোর কথা। অডল গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়েছে। ওদিকে তার সদ্য বিবাহিতা স্ত্রী কুমুদিনী শ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। সংসারে হাজির সমবয়সী ননদ সৌদামিনী, বাপের বাড়িতেই তার বাস। বৌদির ব্যথায় সে কখনো ব্যথিত হয়, আবার কখনো বা বয়সোচিত চাপল্যে অসহায়তার মজা লোটে। আমি ভাই আর সইতে পারি না, আমি গলায় দড়ি দিয়ে মরবো। আসতে বলিস, মা শুনলে রাগ করবে। করুনগে রাতে বলি, মনে দুঃখে বলি। দেখ দেখি ভাই, রক্ত মাংসের শরীর তো বটে। ঠাকুর যে নাই, এক শনিবার না এলে তোমার মনটি কেমন হয়? চলতে ছল ছল করতে থাকে। তা ভাই, দুধের স্বাদ তো ঘোলে মেটে না। তাহলে আমি না হয় তোকে দুদিন দি, তুই একা একা বেগুনের চিঠে দিস না। ওরা কপালে দোষ আছে দেখি ভাই। আজ 10 দিন বাপের বাড়ি থেকে এসেছি, একদিন তাকে ঘরে দেখতে পেলেন না। এক মরে যায়, জাদু আপদ গেল। চোখের উপরে পোড়া দিয়ে সহ্য হয় না, রাত দিন মদ খেয়ে বেঁচে বেড়াবে। দাদার ভাই কেমন পীরবৃত্তি। তোর এই ভরা যৌবন এমন সমস্ত মাগ রেখে সেই মাগিকে নিয়ে থাকে। তাকে দেখেছিস? সে কি আমার ঠাকুরজি, তাই আমি তাকে দেখতে যাবো? তুই ভাই ঠাট্টা বইয়া জানিস। তোর যে অন্যায়, সে হলো বাজারের বেশে, বাগানে থাকে। তবে আমি কেমন করে দেখবো? আর তুই বা কেমন করে দেখলি? সোনা গাছে কি ছিলি নাকি? তুই ভাই এত অদ্ভুত জানিস। হ্যালো, কি রে? কাঞ্চুনি কেমন দেখতে? তা তুই কেমন করে জানলি? তুই বাপের বাড়ি গেলে দাদা একদিন কাঞ্চনকে বিকেল বেলা বাড়িতে এনেছিলেন। তুই কাকু বাড়ি ছিলিস না? দাদা তো কারণ
যাবো। তাই কেন করতে দিলেন না? বাবা এসে কত বুঝলেন, দাদা কি তা শোনে? বেটি ভাই, দাদারে কি করেছে? বেটি হয়তো জানে তোমার মা যে সারাক্ষণ জাদুমণি জাদুমণি করে। ওই লোকে এত জাদু করে। বাবা তো আর জাদুমণি করেন না। তা দাদা বাবাকেও তো ভয় করেন না। বাবা কত রাগ করতে না বললেন এমন সোনার শীতে ঘরে থাকতে নিন্দে না পুরোনো নয়। দাদা বললেন শীতে শীতে নিয়ে তুমি থাকো। কাঞ্চনকে না পেরিয়ে বাবু আমি 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 গলায় দড়িয়ে দেবো। এমন পোড়া কপালে রাতেও পড়েছি। বাবা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মা কাঁদতে লাগলেন আর বাবারে কত গালাগালি দিলেন। তারপর মার কান্না দেখে আর দাদার চিকনি দেখে ও জাদুমণি গো, ও জাদুমণি গো, ও জাদুমণি গো, বাবা! কাঞ্চনকে ডাকে এনে বাড়ির ভিতর পাঠিয়ে দিত। তবে আর ঠাকুর আমায় আনলেন কেন? মা তারপর কাঞ্চনের হাত দুটি ধরে বললেন, মা তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিল। দেখো বাচ্চা, আমি যেন আমন গোপালকে নুন খাইয়ে মারতে হয়। আক্ষরিক অর্থেই একেবারে বকে গিয়েছে। তার বাপ জীবনচন্দ্র খানিকটা বাধ্য হই মায়ের আদরের ছেলের ওনাদের আমি সহ্য করছি। দীনবন্ধু মিত্র পাশাপাশি ছবি এঁকেছেন অন্দরমহল এবং বারবাড়ি। ভিতরে যখন দীর্ঘশ্বাস অনুরণিত হচ্ছে দেয়ালের প্রতিটি কোণে, ঠিক তখনই বারবাড়িতে হুল্লোড় আর বেলেঙ্গা পড়া ধূপ। তুমি যদি নিবেদনকে আমার বাড়ি আর নিয়ে যাও, তাহলে কিন্তু আমি বাড়ির ভিতর ঢুকে মার কাছে বলে দেবো। জানি জানি, তার উপর এত রাগ করছো কেন জানি? একটা ভাই বড় বিরক্ত করে, একটা বাতাল হলে আমার বড় ভয় করে। কেন জানি? আমি তোমায় যেদিন থেকে রেখেছি সেদিক থেকে নিঞ্চা তোমায় তো মা মাসি বলে ডাকি জানি। পাতাল হলে নিজের মাসি বড় জ্ঞান থাকে, তা আমার পাতা নেই মাসি। মা জানি, সে আমার বুঝুন ফ্রেন্ড। জানি, সে আমার বলেছে ফ্রেন্ডের মেয়ে মানুষ
মাসির মতো দেখতে হয়। থাক থাক খোকা। হায় কি করলে মাসি বলে তুমি যে মালিনী মাসি হিরে মালিনী ফিরে যাও। হায় কি করলে মাসি বলে জান জানি জানে তুমি আমায় মেরে ফেলো জানি, তোমার তোমার মুখ থেকে আমি মরে যাই জানি। এই যে ওটাই, রসিকতা শিখেছিস? না শিখবো কেন বাবা? শহরে প্রধান চিজ কাঞ্চনমণি মাথায় গাড়িছি। অটল এখন বাবু হয়েছে, আর তার বাবুয়ানির ফায়দা জোঁকের মতো লুটছে বারবার হাত বদল হওয়া বেহুশে কাঞ্চন আর রিয়া দোস্রা। না 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 না, দীনবন্ধু এক ছোট্ট আঁচড়ে দেখিয়ে দিয়েছেন আসল ফায়দা লুটছে কে বা কারা। ভবিষ্যতের দিকে আঙুল তুলে দেখিয়েছেন কোন ভিত্তিপ্রস্তরে গড়ে উঠেছিল বাবু সভ্যতার পরবর্তী কয়েক দশকের অর্থনৈতিক কাঠামো। বোকা বাবুর কাছে নইলে চাকরি করছে, কত জিনিস ভাঙছি, কত জিনিস চুরি করছি, বাবুর হিসেব নেই। কি দেবে এক এক বেটা বাবু আছে, এমনি কঞ্জুস বাজারে করতাল দেয়। যেমনি কাঁপতে বাবু তেমনি কষাই চাকর আছে। নবীন বাবু দুদিন অন্তর একটি করে পয়সা দেন সুপারি। বাবুর খানসা সেটি মাল করে ওসব পেয়ারা শুটকি কেটে সুপারি করে দেন। বাবুর মন্দ বলবার জন্য নাই, তাহলে খানসা অমনি বলবে এক পয়সার ভালো সুপারি একদিন বই হয় না। আমার বাবু নাকি, বাবু যে মদ ধরেছে ওটা পালাখানা করে ফেলবো। বাবু মশাইরা, হ্যাঁ বাবু মশাইরা, এই শতবার একাদশী নাটক কিন্তু একদম শেক্সপিয়ারের ফরম্যাটে লেখা। দীনবন্ধু যে শেক্সপিয়ারের নাটকের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন সেটা বোঝা যায় আরও একটি চরিত্রের মাধ্যমে। শেক্সপিয়ারের নাটকে যেমন একটি ভরের উপস্থিতি ছিল অনিবার্য, এই নাটকেও দীনবন্ধু রচনা করেছেন তেমনই একটি কমিক রিলিফের চরিত্র। বলো মুক্তেশ্বর বাবুর জামাই স্যার, ইল্লা স্যার, স্মেল স্যার, কান্ট্রি স্মেল। বাড়ির থেকে কান্ট্রি খেয়ে বেড়েছি। রেলওয়ে স্টেশনে টেলিগ্রাফ বাবুর ফ্রেন্ড স্যার, কোল্ডস্টোন খাইয়ে মিক্সড স্যার, এক্সকিউজ স্যার, অলরাইট স্যার। মুক্তেশ্বরবাবু আমার বিজ্ঞ লোক হয়ে এই পূর্ব অবতার রাস্তায় কন্যাটি প্রদান করেছেন। You know my father-in-law. You know my father-in-law. I son-in-law, sir. তুমি কি এখন এলে? Yes, sir. এইবারে শ্বশুর বাড়ি এখনো যাওনি? You my father-in-law, sir. You my father. এই তুমি এখনই শ্বশুর বাড়ি যাও, নইলে তারা আবার বাবার নিতে হবে। Not, sir. You my father-in-law, sir. Here, live, sir. এই আমি এখনই গোকুলবাবুর বাড়ি যাব।
I join you. আমার সেখানে নিমন্ত্রণ আছে। I join you. Where you go, I go. Son-in-law, join father-in-law. I join you, sir. I join. তুমি বাবু যে ভাত দিয়ে এসেছো মাথার মাঝখানে শীতে গায়ে নীলুর হাফ চাপকা গলায় বিলিতি ঢাকায় চাদর বিদ্যাসাগর পেড়ে ধুতি পরা উর্মিকালে হোল মোজা পায় বাবা অথবা কলকাতা ঘাটা এই জুতো জোড়াটি কোথায় পথে আস্তে আস্তে কিনেছো পিঠের বদলায় রূপার বকলস হাতে হাড়ের হ্যান্ডেল বেতের ছড়ি আঙুলে দুটি আংটি বাবা Father-in-law keeps that. Father-in-law. You, my father-in-law. তোরা শ্বশুর বাড়ি যাও তুমি যে বাহাত দিয়ে এসেছো তোমার বিরহে আমাদের মেয়ে না জানি কত কাঁদছে হ্যাঁ Your daughter is 9 months, sir. Your daughter is 9 months. No মাস কি 15-16 বছরের হবে। দূর বেটা গর্ভস্রাব ও বলছে 9 মাস গর্ভবতী Pregnant, sir. Pregnant, sir. Yes, sir. Man being reasonable must get drunk. The best of life is but intoxication. এসো মাসির হেলথ পান করি মালিনী মাসি খেলতো খায়। এই না দাঁড়াও অতিথি সত্কার দাঁড়াও জয় বলো I eating presents father-in-law. ছেলেটি বেতরি মহম্মা। পুরীর রাজা চলিত বিষ্ণু তার রানী চলিত লক্ষ্মী রানী মাঝে মাঝে রাত্রে জগন্নাথের সঙ্গে রসকেলি করতে আসেন কিন্তু জগন্নাথ দাদা বলভদ্রের সম্মুখে স্ত্রীর সহিত বিহার করতে পারেন না তাই পান্ডারা রানী আসবের আগে বলভদ্রের মুখে একখানা সাদা কাপড় দিয়ে রাখে জগন্নাথ বেতরি বত্ন দাদার মুখে কাপড় দিয়ে রানীর সঙ্গে রসকেলি করে এবং সেই রূপ তৈরি মালিনী মাসির হেলথ খায় ওই এলেন আরেকজন এখানকার লোক নয় পদ্মাপাড়ের বাসিন্দা ঢাকায় বাঙাল বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ঘরে কচি বউ ভাগ্য ধরি তাকে রেখে মিনসে কলকাতায় এসে বাবুগিরি করার লোভে ওনার প্রতি 10 আনির মুক্তার কাজ ভবানীপুরে তার বাসায় উঠেছে 7 কাল গিয়ে এক কালে ঠেকেছে পুরো নোনা সকসক বন্ধ হয় না দেখলে গা জ্বলে যায় এসো রামানিক বাবু এসো বেড়া বিক্রমপুরের বাঙাল বেড়া ধেনো খেয়ে মরেছে আপনারা তো কলকাতায় বাঙালের তেনো মত পালো খা বেটা খা একটু বিলিতি মদ খা তো দেহ পবিত্র হোক তো শ্রীপাঠ বিক্রমপুর তোরে যাক তবু তো এত পান করবার পারবো কেন বেড়া দুটো পাটিকে হজম করে আবার বলছে পারবো কেন ওই দেখো গ্লাসের ওপর কি গোত্র করছে দেখো হজম করে লেছি বেটা খাবেন ব্র্যান্ডি মন্ত্রের ধুম দেখো আদ্র বইয়ের সাথে শোবে কিন্তু মাঝে একটা বালিশ এই দে বেটা দে এই গেল সে এই আমি কর দে ইজি বল এই বন্দিল খাইবো রমেকো কি করছিস The bottle sibai খাইবো দেও বোতলে কি কিছু রাখছি হুক না বেটা তো কোন জ্বালাতি করছো বেটা বাঙালকে চিনা ভা বাঙাল বলো কে বাঙাল কি শহরে ভাষা হচ্ছে নাই বিক্রমপুর কলকাতা 8 দিনের ব্যবধান কেবল নিকট
বেশ কমছি বাংলা পুঁটি মাছের টাঙা, বাংলার গঙ্গা জলের টাঙা, বাংলার ডেঙ্গা পথের টাঙা, বাংলার ভালো কথার টাঙা। পুত বেড়া হিট খাইছেন আচ্ছা ভাইবার লাগছেন দেশে হয়তো তাকে পড়া দিয়া রিপোর্টে টানে বাই করতাম আর আমার বসা দেখতেন হালা ওয়ার গরবসাম বল্লু বুক আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাথা আর শুধু কথা বলি বস 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 তোদের দেশে মেয়ে মানুষ আছে সৎসঙ্গ বটে কলকাতায় এসছে লোকরা আমরা তো দেশে যাব তোর মেঘের নাম কি ভাগ্য ধরি আমরা তোর বিক্রমপুর যাব নদী তো প্রবীণ স্টিমার যাবো তোর ভাগ্য ধরিকে ধরে আনবো ভালো নয় হলো কি তোর কলকাতায় না উমি লোকের লাগে খারাপ কাম করবে অক্কদরি ভাই বাতাল করবে বাইরে সেও ভালো তবু পরের লাগে আউট অফ হাউস দেহ দিবে না কোন দিনও না তোর ভাগ্য ধরি তো সত্যি বড় আবারও টুঙ্গির ভাই বাঙ্গাল বাঙ্গাল কইরা তো মস্ত কোড়াই গেছে বাংলার কসকে কোসখান এত অবাধ্য খাইছি তবু কলকাতার মতো আবার পারছি না আরে কলকাতার মতো না করছি কি ঠিক ঠিক মাঝে বাড়ি গেছি বুঝিস মাগুরের চিকন দিতে পারেছি বুঝিস গোলার বাড়ির বিস্কাট পক্কন করছি বুঝিস পনির খাইছি দেখছিস একটু কইরাও কলকাতার মতো আবার পারলাম না তবে বাপ দেহ দেয়ার কাম কি কোনো কাজ নেই আমি চলে যাচ্ছি আমার হাঙ্গরে কুম্ভীরে পক্কন করো সপা বেটা পাতি মাথা খুব মজা হয়েছে ব্র্যান্ডি পান পাকা লোকের কাজ আমি হাজার খাই তবু মাথা নেই আর কার মাথা লাগে না বাবা পাকা লোক দাবা এই দামা দাবা দামা বাবুকে খাটে শুয়ে যায় জলগত জলগত তরল সে শিলে বন্ধ সোনার পাগড়ি শ্মশানেতে যাবে
গড়ার কি পরিতা নয়ন মুদিলে সব সব gone to the undiscovered country from whose bourne no traveler returns. শেক্সপিয়ার, আবার শেক্সপিয়ার, ছত্রে ছত্রে দীনবন্ধু টেনে আনছেন তাকে, কিন্তু পাশাপাশি এনে দাঁড় করালেন কাকে? হ্যাঁ বাবু মশাইরা, এই নাটকে দীনবন্ধু যেমন চাবুক মেরেছেন সেদিনের সমাজকে, তুলে ধরেছেন তার দৈন, ঠিক তেমনি লেখনের মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন তার প্রিয় বন্ধুর প্রতি নিজস্ব অনুরাগ এক তীব্র অভিমানের সুরে। কথিত আছে নিমচাঁদের চরিত্রটি দীনবন্ধু গড়েছিলেন মাইকেলের আদলে। এক অমিত সম্ভাবনা কিভাবে দিকভ্রষ্ট হয়ে ধ্বংসের দিকে ক্রমে এগিয়ে যায় তা ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে দৃশ্য থেকে দৃশ্যান্তরে নিমচাঁদের মাধ্যমে। শোনা যায় স্বয়ং মধুসূদনও নাকি প্রিয় বন্ধু ও বিপদের দিনের তার অন্যতম আশ্রয় অর্থাৎ দীনবন্ধু মিত্রের উপর বিশেষ ক্ষোভিত হয়েছিলেন এই নাটক পড়ে, দুঃখ পেয়েছিলেন। অবশ্য দীনবন্ধু কোনোদিন নিজ মুখে স্বীকার করেননি এই চরিত্র চিত্রণে মধুকবির আদলের কথা। উল্টে সমালোচকদের হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, মধু কি কখনো নিম হয়? This is my ancient. This is my right hand and this is my left hand. এবারে তুই শেক্সপিয়ার বলছিস, তার আর কোনো সন্দেহ নাই। এই পেলেটা আমরা হেয়ার সাহেবের স্কুলে পড়েছিলাম, অনেকবার পড়েছি। মার্চেন্ট অফ ভেনেরিয়াস আমরা অনেকবার পড়েছি। Blasphemy. I tell you that's blasphemy. Hey, Pancho, show. Push. Merchant of Venerius. Venerius শব্দের অর্থ জানিস? Venerius শব্দের অর্থ হলো যৌন রোগ। শেক্সপিয়ারের নাটক ইয়ার সাহেবের স্কুলে তোকে কোন বাবা পড়িয়েছিল রে? তুই কোন ক্লাসে পড়েছিস? কিন্তু বাবুস ক্লাস। Rather in the king's hell. ইয়ার সাহেবের স্কুলে হেডমাস্টার জানতো এই বড় লোকের ছেলেরা সবাই একটা রমানাথের গেঁড়ে, আপনিও পড়বেন তোকে পড়তে দেবেও না, তাই সব ক্লাস থেকে রমানাথের গেঁড়ে বেঁচে একটা বাবুস ক্লাসে দিয়েছে। আমি এখন ঘরে বসে পড়ি। হ্যাঁ, মদের দোকানে ক্যাটালগ। ঘরে বসে পড়লে বুঝি বিদ্যে হয় না? ও তুমি যা কিতাব ধরেছো তাতে বিদ্যেও হবে, সুন্দরও হবে, পেট হবে। প্রেগন্যান্ট স্যার, প্রেগন্যান্ট স্যার, গুড স্যার। তোমার শাশুড়ি মাদার ইন ল স্যার, গুড স্যার। অটো হ্যালো হ্যালো, তোমার সঙ্গে ভাই সাক্ষাৎ করতে এলি। তিনি হন কে? অলরাইট স্যার, ঘটিরাম ডেপুটি স্যার। ঘটিরাম কি? ওর নাম ঘটিরাম ডেপুটি। সরকার বাহাদুর তোমাকে ক্ষতিরাম খেতাব দিয়ে? এই জন্য কলিকাতায় আসতে ইচ্ছে করে। হাকিম দেখে তোমরা একটু ভয় করো না। আমার সাক্ষাতে আমায় ঘটিরাম বলছো? মফস্বলে আমরা কারো বাড়ি গেলে উঁচু আসনে বসি। ও ওই রাবণের রাজসভা যুবরাজ অঙ্গদের নেয়ের ওপর আমার আড্ডালিকে কত মান্য করে। ক্ষতিরাম ডেপুটি ছিলাম, ক্ষতিরাম ডেপুটি ছিলাম। এই ঘটিরাম নামটি পেয়ে কোথায়? ভাই বাংলা হাতের লেখা পড়া বড় কঠিন। ও আচ্ছা, হ্যাঁ, আমি একদিন মুচিরাম করিয়াদি নাম পড়তে ঘটিরাম বলেছি। আমার আড্ডালি ঘটিরাম পড়িয়াদি হাজির, ঘটিরাম পড়িয়াদি হাজির বলে বুক রাখতে লাগলো।
কিন্তু কেউ হাজির হলো না। আমি ভারী কড়া হাঁকি। তখনই ঘটিরাম ফরিয়াদের মোকদ্দমা খারিজ করে দিলেন। আরে, তারপর বেটা মুচিরাম ফরিয়াদি সে বেটা সেখানেই ছিল। ভাইয়া? হ্যাঁ, সে বললে ধর্মবতার এ মোকদ্দমা আমার। আমি বললাম বলে, এই, তুমি বড় বাচ্চা, যখন ঘটিরামের ডাক হলো তখন কেন তুমি হাজির হলে না? সে বললে তার নাম মুচিরাম, ঘটিরাম নয়। তুমি মুচিরামে ঘটিরাম বললে কেন? বাংলা খবরের কাগজ আমরা জলের মতো পড়তে পারি, কিন্তু ভাই ওই মফস্বলকে দেখে কি দেখলে? হাতে লেখা সেরকম নয়। ও। হ্যাঁ, বেটারা মুখ লেখে ভয়ের মতো আর চ লেখে টয়ের মতো। তাই তো ভুলটা হলো। আর সেই থেকে তোমার নাম হলো ঘটিরাম। আমার সাক্ষাতে হ্যাঁ? কেউ বলতে পারে না। ও, আড়াল। হ্যাঁ, ওই পাগল বেটা হ্যাঁ। আমার নাম রেখেছে ঘটিরাম ডেপুটি। ভাইয়া? কাছারিতে আসতে হলে বলে ঘটিরামের কাছারি যাচ্ছি। আমি কাছারিতে ইস্তেহার লটকে দিলাম, যে ঘটিরাম বলবে তার মেয়াদ দেব। কোন ধারা অনুসারে? আমরা হাকিম, যে ধারা খাটাতে ইচ্ছে করি সেই ধারা খাটাতে পারি। একদিন একটা মোকদ্দমায় ফিরে যাওয়াতে আমার বলে কি না ক্যাবলা হাকিম যা খুশি তাই করতে পারে। ক্যাবলা হাকি? আমার ভালো লাগলো। স্বাভাবিক। ভাবলে কাছারির মাঝখানে আমায় ক্যাবলা হাকিম বললে। না, আড়ালে বলছি। আমি কাজ করা কন্টেম্প্ট অফ কোর্ট বলে তার জরিমানা করলে। সে বললে ধর্মাবতার আমার অপরাধ কি? আমি বললাম তুমি আমায় ক্যাবলা হাকিম বলেছো। ক্যাবলা বুঝি ও কাটে? না রে না, ক্যাবলা মানে মহাশয়। বেশ কারামাই বলে দিলে। ভবের চিড়িয়াখানায় কত আজব জন্তু যে আছে বাবু মশাইরা, তা গিনতি করা যায় না। এই যে সামলা মাথায় ঘটিরাম দেবু, এর মতো পোকা চালানি দল আজও আচ্ছা দেখা যায়। এরা সমাজের মাথা সাজবার তালে নিজেরা বাপের জন্মেও যা নয় তাই হয়ে ওঠার চেষ্টা করে চলে জীবন ভোর। দু চারটে কিতাবের মলা মুখস্থ করে এরা বিদ্যান আবার বার করে। ওই যে বাবু মশাইরা, ওই বুদ্ধিজীবী নাকি একটা কথা উঠেছে না আজকাল, সব কেমন সাধু সন্ত সেজে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। হাসি পায় গো, বড় হাসি পায়। রাজার পোশাক খুলে নিলে এরা হাড্ডিসার কঙ্কালের অদর। এই তো সেদিন তোমাদের মিটু নাকি যেন পার করে দিল চারিদিক। কত সাধু সন্তের ধুতি গেল খুলে, কত মুখোশ খসে বেরিয়ে এলো লোভীর মুখ, হারালো নখ। ঠিক তেমনি বেশ কেউ বছর আগে বুঝলেন বাবু মশাইরা, এই ঘটিরাম ডেপুটিরাও ছিল। সুশীল কালো ঘটিরাম যে কিনা মন চয় না
অধিকারের শিখে আর বিজ্ঞানী সাজা মুকুর সামনাসামনি লড়াই কেমন জমেছিল সেই সন্ধে। কিভাবে ওই ডেপুটি বাবুর মুখে জামা বসেছিল দীনদত্ত। বলছে গো, শুনলেন না একটু আগে নিমেই নাকি মধু আছে? তা সে মধুর কদর বোঝাতে হবে রে। OTM Deputy Sir, English Sir, Read Sir, Good Sir. ডেপুটি বাবু ইংরেজিতে খুব লাইক। কেটে জোড়া দেন, বিদ্যের দৌড়ই ঘটিরামেই প্রকাশ পেয়েছে। আপনি কোথায় পড়েছেন? গভর্নমেন্ট আরডির স্কুলে। আমি পড়েছি কলেজে। ওই গৌরমোহন আরটির স্কুলে পড়লে খুব বিদ্যে হয় না, আর এই ডেপুটি ম্যাজিস্ট্রেটও হতে পারে। কলেজে পড়লে ঘটিরাম ডেপুটি হতে পারে, ক্যাবলা হাকিমও হতে পারে। বাবা, বিদ্যের জোরে তো ঘটিরাম হওনি, সুক্তলা জোরে হয়েছে। তোমার কলেজের একটা দেখাও দেখি আমার মতো ইংরেজি জানে। I read English, write English, talk English, speechify English, think in English, train in English. ও ছেলেরা তো পিছে পায় না। এই তুমি ইংরেজিতে পয়সা লাগবে না বাংলায় ইংরেজিতে? এই সাহেবরা বুঝতে পারে। ও সাহেবরা ইংরেজি বুঝতে পারবে না, আপনি কেবল ইংরেজি বুঝতে পারেন। এই বেটা, তুই তো দেখো ইংরেজি হচ্ছিস না, হ্যাঁ? মানে তর্জমা বক্ত দেখি বিদ্যার দৌড় বোঝা যাবে। আপনি যা বলবেন আমি সব তর্জমা করতে পারি। কালেক্টর সাহেব কত কাগজ দেন আমাকে তর্জমা করতে? বুঝছো? আরে তর্জমা বক্ত দেখি ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করিলেন। আরেকবার বলুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করিলেন। তোমার হলফ পড়ো না, এতে বিদ্যে থাকা চাই। আমি যখন তর্জমা করি তখন 3-4টে ডিকশনারি আমার সঙ্গে রাখি, আর এক একটা কথা আমার এই মন্ত্র জমকে জিজ্ঞাসা করি। এখানে দাঁড়িয়ে তর্জমা করতে পারি। এই করো তো, করো যাবো, করো করো করো। তুমি যদি ঠিক করতে পারো তাহলে আমি তোমাকে ডেপুটি বাবু করবো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করলে। In the month of August, হিন্দি মন্ত্র on the black 8 days, on the black 8 day, Kishanji take part Kishanji take part in the belly of Toiboki. Very good. এই যে আরেকবার বলুন। In the month of August, In the month of August, on the black 8 days, on the black 8 days, Kishanji take part Kishanji take part in the belly of Toiboki. Gotiram deputy not cancer. Gotiram deputy not cancer.
কৃষ্ণপক্ষের অষ্টমী বুঝি ব্যাপার বাবা রাগেই তো স্যার তাহলে হতে পারে না। Let such teach others who themselves excel, and sincere freely who have written well. এবারে বাবা আপনার সাথে পরিচয় হতে আমি কি পরিমাণ আহ্লাদিত হয়েছি আপনাকে এক মুখে কত বলবো। আপনি বড় মানুষ, আমাদের মনে রাখি আপনার নামটি আমার জপমালা হয়ে থাকবে। আপনার নামটি কি? কেনারাম ঘোষ। ঘোষ। কি ঘোষ? কয়লা ঘোষ না কায়েত ঘোষ? কায়েত ঘোষ। বাজি! তুমি বাজি, তোমার বাবা বাজি, তোমার বাবার বাবা বাজি, তোমার সব পুরুষ বাজি, তোমার আদিশুরের সভা বাজি। তুমি আমায় বাজি বললে কেন? তুমিও বাজি। রাগ করো না বাবা, রাগ করো না। প্রমাণ দেব, না পারি জুতো মারো। আমার মাথায় জুতো মারো, আমার বাবার মাথায় জুতো মারো, আমার গ্র্যান্ড বাবার মাথায় জুতো মারো, আমার গ্রেট গ্র্যান্ড বাবার মাথায় জুতো মারো, আমার কান্নগুপ্তের মাথায় জুতো মারো। মন্ডিতের দোকান। মন্ডিতের দোকান, লাখ কথার এক কথা, এরে বলে উইট। পায়ে তুলো যায় রসিক ছেলে, আমার পায়ে তুলো resume the narrative. আদিশুরের রাজার নিমন্ত্রণানুসারে কর্ণগুপ্ত হইতে 5 জন ব্রাহ্মণ এবং 5 জন কায়স্থ রাজার যজ্ঞে এসে উপস্থিত হইলেন। উভয় বর্গের তুল্যমান, উভয় বর্গ সসম্মানে আহুত। রাজা আদিশুর কায়স্থ পঞ্চের একে একে পরিচয় লইল। বসুজ ব্রাহ্মণ ঠাকুরের সহিত কি সম্বন্ধ? আমি ব্রাহ্মণের ভৃত্য। মিত্রজ আগে আমিও তাই। ঘোষজ আগে দ্বিতীয়। অধুনা রাজা যুধিষ্ঠির, বিষ্ণু, রাজা আদিশু দত্তজ মহোদয়ের সমীপবর্তী হইয়া জিজ্ঞাসা হইলেন, দত্তজ মহোদয়ের কি উত্তর? দত্ত মহামতি ধীরে ধীরে গাত্রোত্থান করিলেন, তারপর ভক্ষে হস্ত রাখিয়া বলিলেন, দত্তগণ বৃত্ত নয়, এমন বলার কথা যে ছেলে হয়ে আমি তোমাকে বাজি বলবো, তার আমার কথা কি? দত্তগণ বৃত্ত নয়। These words should be written in letters of gold. কি হলো বলিরা? হয়েছে বসজ সিরিয়াস হলো কেন? because he begat Isaac, Isaac begat Jacob, and Jacob begat you, who doesn't do what every sensible man does, namely drink. আপনার কথা থাকা হয় মশাই। আগুন চাপা থাকবেন না। এই ভাই তুমি আমাকে ইংল্যান্ড, ইন্ডিয়া, রোম, গ্রিস যেখান থেকে পারো যা খুশি জিজ্ঞাসা করো, শুধু ওটা ছাড়ান দাও।
নয়, 2 নম্বর কম দিও। এইবার বড় মজা হয়েছে, বড় মজা হয়েছে। কিরে শালা বল, যে ঘোষের নিন্দে করছেন সেই ঘোষের বাড়িতে থাকে। কার বাড়িতে থাকেন সর্বাবতার শ্রুত আছেন, স্বনামে পুরুষধ্বন্য, পিতৃনামে চ মধ্যমা, শ্বশুরের নামে অধম, শালার নামে অধমাধ। সর্বাবতার আমি সেই অধমাধব, শ্যামবাজারের মহেশ্বর ঘোষ আমার শালা। সে শালার নাম না করলে কোন শালা আমায় চিনতে পারে না। হুজুর, বন্দা মুজু, ওই ধামার ধামা আমার চাইতেও হতো। মোড়াল কারেজের ছেলে হয়ে সিলি ঘোষের বাড়িতে থাকে। মোড়াল কারেজের ছেলে হয়ে সিলি ঘোষের বাড়িতে মোড়াল কারেজের ছেলে হয়ে সিলি ঘোষের বাড়িতে থাকি। In what pit thou seest? From what height? Fallen. মদের কি বিচিত্র গতি, কত লাফালাফি, ঝাপাঝাপি, সব স্থির। Still as death. কালেখা কামানের মতো পড়ে আছে।